নূর, একটু এদিকে আয়। নূর সরল মনে উঠে সাদাফের বেডের সামনে গিয়ে বলল, কিছু লাগবে? আপনি কি খারাপ লাগছে আপনার? বড় আব্বু কি ডক্টর দেখাতে গিয়েছে? সাদাফ বিরক্ত হয়ে বলল, কথা কম বল, সময় নেই। তাড়াতাড়ি একটু এদিকে আয়, একটু কাছে আয়। নূর আরেকটু কাছে আসলো। সাদাফ বলল, আর একটু কাছে আয়। নূর একদম সাদাফের কাছাকাছি চলে আসলো, আর যেন কয়েক ইঞ্চির দূরত্ব। নূর কিছু বুঝে ওঠার আগে সাদাফ নূরের এক হাত ধরে টান দিয়ে বিছানায় সাদাফের বুকে ফেলে দিল নূরকে। নূর মুখ থুবড়ে পড়েছে সাদাফের বুকে। সাদাফ এক হাত দিয়ে নূরের চুলের পেছন থেকে ধরে নূর কিছু বলবে তার আগে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হৃদয় নিংড়ানো চুমু খেতে লাগলো সাদাফ। নূরের যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। নূর হাত দিয়ে সাদাফের শার্টের কলার খামচে ধরল। সাদাফ যেন আরেকটু সায় পেল নূরের কাছ থেকে, আরো গভীরভাবে নূরকে ভালোবাসার পরশ দিতে লাগলো। এদিকে হুমায়ুন রহমান মনে মনে ভাবছে, জীবনে উনি হয়তো প্রথম বাবা যে ছেলের প্রেম করছে ক্যাবিনের ভিতর, আর বাবা হয়ে ছেলের দরজা বাইরে পাহারা দিচ্ছে। কখন ফজলুর রহমান চলে আসবে এই আশঙ্কায় তার যেন হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। হুমায়ুন রহমান বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কি ছেলেই বা পয়দা করলো এই বয়সে, নাকি এখন এসব কাজ করতে হচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে হচ্ছে। আচ্ছা, এখন যদি ফজলুর এসে পড়ে তাহলে কি বলবে? মনে মনে যেন ভয় ঘেমে যাচ্ছে হুমায়ুন রহমান। নিজেকে মনে মনে কত শত গালি দিল। কেন ছেলেকে বলেছিল আমি তোর বন্ধুর মতো, এখন থেকে সব কথা আমার সাথে শেয়ার করবি। ছেলে এখন এমন এমন কথা শেয়ার করে যা মানুষ শুনলে পাগল ছাড়া কিছুই বলবে না। হঠাৎ হুমায়ুন রহমানের মাথায় আসলো, আচ্ছা ছেলেটা যদি রুমের ভিতর এখন কোনো পাগলামি করে বসে? কি এক দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল ছেলেটা। হুমায়ুন রহমান চিন্তা করলেন, একবার কি নক করবে দরজা। এদিকে সাদাফ নূরকে বেসামাল ভাবে ভালোবাসার পরশ দিতে লাগলো। নূর যেন কাবু হয়ে গেল পুরোটায়। সাদাফের বুকে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল। ধীরে ধীরে নূরের ঠোঁট ছেড়ে দিল সাদাফ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর, যেন পুরোই জড়সড় হয়ে শুয়ে আছে সাদাফের বুকে। সাদাফ ধীরে ধীরে নূরের চুলগুলো মুখ থেকে সরিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, এটা তোর শাস্তি। দুদিন আমাকে ফোন দিস না কেন? নূর ধীরে ধীরে একটু স্থির হয়ে আমতা আমতা করে বলল, আমি তো ফোন দিতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। আম্মুর মোবাইল দিয়ে আপনার মোবাইলে ফোন ঢুকছিল না, আর আপনি হয়তো আমাকে ফোন দিচ্ছিলেন না। সাদাফ পুরো কথা শুনে অবাক হয়ে গেল। আম্মুর মোবাইল দিয়ে ফোন আসবে না কেন? লাস্ট আম্মুর সাথে যখন কথা হলো তখন তো ঠিকই ফোন এসেছিল। সাদাফ নূরের দিকে তাকিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, তাহলে শাস্তিটা তো ভুলে দিয়ে ফেললাম। শাস্তিটা ফিরিয়ে নিতে হয়, কি বলিস? বোকা নূর প্রশ্ন করল। সাদাফ একটু মুচকি হাসলো। হেসে সাথে সাথে নূরের ঠোঁটে আবারও ছোট্ট করে ভালোবাসার পরশ দিয়ে বলল, এইভাবে নে, শাস্তি ফিরিয়ে নিলাম। নূর লজ্জায় সাদাফের বুকে মুখ গুজে দিল। সাদাফ নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা, এবার তাড়াতাড়ি ওঠ। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তোর বাবা চলে আসবে। নূর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, আপনি বড় বাবাকে বাইরে পাঠিয়েছেন এইসবের জন্য? সাদাফ মুচকি হাসলো। হেসে বলল, না, অন্য কিছুর জন্য। এখন তাড়াতাড়ি ওঠ, উঠে আমার জন্য একটা আপেল রেডি কর। দেখ, আমার বাবা তোর বাবা বাইরে এলো বলে। কি বলবে সাদাফকে বুঝে উঠতে পারলো না নূর। সাথে সাথে উঠে একটা আপেল নিয়ে নিচে ছুরি দিয়ে কাটতে লাগলো। হঠাৎ দরজায় নক করার শব্দ পেল। সাদাফ বলল, ভিতরে এসো। হুমায়ুন রহমান দরজাটা একটু ফাঁক করে দেখলেন নূর নিচে বসে আপেল কাটছে। হুমায়ুন রহমানের কলিজাটা যেন ঠান্ডা হলো, কারণ করিডোরে দেখছে ফজলুর হসপিটালের ফাইল নিয়ে এগিয়ে আসছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল। হুমায়ুন রহমান সাদাফের সমস্ত অফিস ও হসপিটালের ফাইল নিয়ে এগিয়ে গেলেন। ফজলুর রহমানও গেলেন সাথে সাথে। সাদাফ ধীরে ধীরে হাঁটছে। নূর সাদাফের সাথে হেঁটে হেঁটে বাড়ির ভিতর ঢুকলো। নওরিন আফরোজ আগে সাদাফের রুম গুছিয়ে রেখেছে নিচে। সামিহা বেগম বিকালের জন্য নাস্তা বানিয়েছিলেন। সাদাফকে দেখে আবার রান্নাঘর থেকে বের হয়ে এলেন। সামিহা বেগম তাড়াতাড়ি এসে সাদাফের হাত ধরে বলল, তাড়াতাড়ি আগে সোফাতে বস, এখান থেকে একেবারে চা নাস্তা খেয়ে উপরে যাবি, সাইমন নিয়ে যাবে। সাদাফ ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, ব্যথা আমি হাতে পেয়েছি, পায়ে না। সাইমনকে নিয়ে যেতে হবে কেন? রাত্রি প্রহর 10টা। নওরিন আফরোজ এখনো রুমে আসেনি, রান্নাঘরের কাজকর্ম শেষ করছে। হুমায়ুন রহমান নিজের ঘরে বসে বসে চিন্তা করছে ফজলুর রহমান পরবর্তীতে কি করবে বা কি বলতে পারে। অবশ্যই নিঃসন্দেহে ফজলুর সাদাফের ভালো চাচ্ছে, কিন্তু সাদাফ কিভাবে একসেপ্ট করবে এই বিষয়গুলোকে বুঝতে পারছে না। ছেলেকে উনি ভালো করেই চিনে। যদি ফজলুর কোনো শর্ত দেয়, সাদাফ কি সেগুলো
মানবে কি মানবে না হুমায়ুন রহমান বুঝতে পারছে ফজলুর হয়তো সাদাফের জন্য কিছু শর্ত দিবে, কিছু নিয়ম দিবে, সেগুলো পালন করলেই হয়তো নূরের হাত সাদাফের হাতে দিবে। কিন্তু সাদাফ যে অধৈর্য, ও কি পারবে সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করতে? মাঝখানে ভাই ও ছেলের মধ্যে নিজে জাতাকলে পিষে শেষ হয়ে যাবে। হুমায়ুন রহমান না পারবে ছেলের পক্ষ নিতে, না পারবে ভাইয়ের পক্ষ নিতে। এসব ভাবতে ভাবতে চোখের চশমাটা খুলে মাথাটা উপরের দিকে দিয়ে সোফায় শরীর এলিয়ে দিল হুমায়ুন রহমান। ছেলেকে নিঃসন্দেহে অনেক ভালোবাসে হুমায়ুন রহমান, না হলে ছোটবেলা ওর এরকম একটা আবদার হুমায়ুন রহমান কোনোদিনও মানতেন না। বলতেই হয় এ ছেলের প্রতি এক ধরনের অন্ধ ভালোবাসা থেকে উনি সাদাফের কথা মেনে নিয়েছিলেন। তবে খুব কি ক্ষতি হয়েছিল সাদাফের কথা মেনে নেওয়ায়? মনে মনে ভাবছে হুমায়ুন রহমান, এতে কারো কোনো ক্ষতি তো হয়নি। হ্যাঁ, হয়তো যা ফজলুর রহমানের জানা উচিত ছিল বা নূরের জানা উচিত ছিল তা ওরা জানতে পারেনি। কিন্তু সাদাফ তো কথার ভরকেলাপ করেনি বা কোনোভাবে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। যা যা শর্ত দিয়েছিল সেই শর্ত সব পালন করেছে সাদাফ। রুমের দরজা নক করতে সাদাফ রুমের ভিতর আসতে বলল। দরজা খোলা আছে, ভেতরে আসো। সাদাফ দরজার দিকে তাকালো, দেখলো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে ফজলুর রহমান। সরু চোখে তাকালো ছোট বাবার দিকে। মনে মনে ভাবলো এত রাতে এখানে কি কথা বলতে এসেছে। ফজলুর রহমান ধীরে ধীরে এগিয়ে এসে সাদাফের বেডের সামনে দাঁড়িয়ে বলল। কেমন অবস্থা এখন শরীরের? বলতে বলতে বিছানায় সাদাফের পায়ের কাছে বসতে সাদা পা গুটিয়ে নিল। ফজলুর রহমান খেয়াল করলেন ছেলেটা এমনি ভীষণ ভালো, আদব কায়দা কোনো কিছুতে যেন ছেলেকে পিছনে ফেলা যাবে না। শুধু রাগটা একটু বেশি, যা আগে জানতো না এই ইদানিং জানছে। চাচার দিকে তাকিয়ে বলল। ভালো আছে ছোট আব্বু, হঠাৎ এত রাতে কিছু বলবে? ফজলুর রহমান সাদাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আমি একটি ছবি পেয়েছি সাদাব, তোমার ডয়েরে একটি বক্সের ভিতরে ছিল। ছবিটি সম্পর্কে জানতে চাই। যদি আমি তোমাকে ছেলে মনে করে থাকি আর তুমি আমাকে সত্যি সত্যি বাবা মনে করে থাকো, তাহলে আজ একটি কথাও লুকাবে না আমার কাছ থেকে, যা সত্যি সব বলবে। যদিও আমি সত্যিটা জানি, আমি আমার ছেলের মুখ থেকে শুনতে চাই। তারপর বললেন। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফজলুর রহমানের দিকে। বুঝতে পারল ছবিটা ছোট আব্বু দেখেছে এবং বুঝতে পেরেছে। সাদাফ কোনো ভূমিকা করল না, সরাসরি বলল। সেদিন নূরের সাথে আমার বিয়ে হয়েছিল। ফজলুর রহমান থয়ে গেল সাদাফের মুখ থেকে সরাসরি কথা শুনে। ভেবেছিল হয়তো সাদাফ লুকানোর চেষ্টা করবে বা ভয় পাবে, কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন। সাদাফ বলতে শুরু করলো। আমার বিদেশ যাওয়ার 3 দিন আগে এই শর্তে আমি বিদেশ গিয়েছিলাম। শুধু বাবা জানতো, আর কেউ জানতো না ব্যাপারটা। আমি বিদেশে চলে গেলে যদি নূরকে অন্য কেউ বা কোথাও বিয়ে দিয়ে দাও, সেজন্য আমি বিয়ে করে রেখে যেতে চেয়েছিলাম। এই মুহূর্তে আমার মাথায় এটা এসেছিল, তাই এটাই করেছে। যে সত্যটা শুধু আমি আর বাবা জানতাম। আজ থেকে তুমি জানলে। আমি নূরকেও কোনোদিনও বুঝতে দিইনি বা জানতে দিইনি আমার বিবাহিত স্ত্রী। ফজলুর রহমান অবাক হবেন নাকি নিজ ছেলে সমতুল্য ভাতিজার সততে আরেকবার মুগ্ধ হবেন বুঝতে পারল না। রাগ নিয়ন্ত্রণ করে বলল। তখন নূরের বয়স কত ছিল বলতে পারো? সাদাফ মুচকি হাসলো, হেসে বলল। 10 বছর। তারপর ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বলল। 10 বছরের একটা মেয়ে বিয়ের কি বোঝে? সাদাফ ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। ওর বুঝতে হবে না, আমি বুঝি ও আমার বিবাহিত স্ত্রী। এতটুকু যথেষ্ট ওর সাথে আমার সারা জীবন পার করে দেওয়ার জন্য। আর তোমার মা মানে আমার দাদির 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, এটা ভুলে যেও না। ফজলুর রহমান অবাক হয়ে বলল। তারপরেও তোমার কি মনে হয় না তোমার আর ওর যখন বিয়ে হয়েছে তখন ওর অ্যাটলিস্ট বিয়ে কি সেটা বোঝা উচিত ছিল? ধরো তুমি বিদেশে ছিলে, আমরা কেউ জানতাম না, ও যদি অন্য কাউকে পছন্দ করে ফেলে বা আমরা কোনো সিচুয়েশনে পড়ে ওকে বিয়ে দিয়ে দিতাম। সাদাফ মুচকি হাসলো, বলল। না, পারতে না। আমার বিবাহিত স্ত্রীকে বিয়ে দেওয়ার অধিকার কারও নেই, তোমারও নেই এই মুহূর্তে। অবশ্য আমি বলতাম ও আমার বিবাহিত স্ত্রী, যদিও প্রয়োজন পড়েনি বলার। আজ পড়েছে তাই আজ বললাম। আজ থেকে তুমি জানলে, তাই আশা করি সামনে এরকম কোনোদিন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে না। তুই কি অনুরোধ করছিস নাকি আমাকে জোর গলায় থ্রেট দিচ্ছিস? অবাক হয়ে প্রশ্ন করলো ফজলুর রহমান। থ্রেট দিচ্ছে না, তা অনুরোধও করছে না, যা সত্যিই তোমাকে জানাচ্ছে। নূর জন্ম থেকে আমার। তুমি ওকে আমার কোলে তুলে দিয়ে প্রমিস করে বলেছিলে আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার। সেদিন থেকে নূর আমার। তারপর আমি 10 বছর বয়সে আমার বিয়ে করেছে। আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে আমি বিয়ে করেছি। হয়তো নূর অতটা বুঝতো না, কিন্তু কবুল করেছে আমার নামে। ধর্মীয় মতে নূর আমার স্ত্রী, এটা তুমি অস্বীকার করতে পারবে না।
ফজলুর রহমান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই 3 দিনে ফজলুর রহমানের রাগ অনেকটাই চাপা পড়ে গিয়েছে, তবে ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, নূর হয়তো কবুল বলেছে, কিন্তু ও কি কবুলের মানে বুঝতো? ও কি এখনো জানে ও তোর স্ত্রী? জানে না। তাহলে তুই যেটাকে বিয়ে মনে করছিস, সংসার মনে করেছিস, ও তো এগুলো কিছুই জানে না। সাদাব বলল, জানে না তাহলে জানাবো। আজ থেকে ঠিক 15 দিন পর ওর সাথে আমার বিয়ে হবে। তোমরা আনুষ্ঠানিকভাবে নূরকে আমার হাতে তুলে দেবে। সেদিন না হয় নূর জানবে বিবাহিত, কিন্তু যেহেতু তোমরা জানো নূর আমার বিবাহিত স্ত্রী, তাই তোমরা নূরকে সেভাবে ট্রিট করবে, আমার স্ত্রী হিসেবে ট্রিট করবে। আমি যে তোর বাবা হই, তোর কি একটু বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে? বলল ফজলুর রহমান। সাদাব মুচকি হাসলো, বলল, না, তুমি এখন শুধু আমার বাবাই না, আমার শ্বশুরও হও। যেহেতু জেনে গিয়েছো, তাই এখন থেকে ওপেনলি তুমি আমার শ্বশুর। সম্পর্ক তোমার সাথে আমার 2টা, তাই অধিকার বেশি। ফজলুর রহমান বলল। যদি আমি না মানি? সাদাব মুচকি হেসে বলল, ওই যে বললে আমি তোমার ছেলে, আজ হোক কাল হোক তুমি মানবেই, যদি ছেলে মনে করে থাকো। যদি তোমার চোখে আমি সুযোগ্য পাত্র হয়ে থাকি, তাহলে অবশ্যই মানবে। অবাক হয়ে প্রশ্ন করল ফজলুর রহমান। তুই কি শুরু থেকেই এরকম ছিলি, নাকি আমি তোকে চিনতে ভুল করেছি? আমি শুরু থেকে এরকম বাবার সাথে, আজকে থেকে তোমার সাথেও। তবে আমাকে চিনতে ভুল করনি। তোমাদের সন্তান হিসেবে আমি কখনো কোনো খারাপ কাজ করিনি, এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের মাথা নত হয়ে যায়। তবে নূরের ব্যাপারটা ভিন্ন। নূরের ব্যাপারে আমি কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করব না, তোমাদের 2 ভাইয়ের সাথেও না। বলল সাদাব। ফজলুর রহমান আর কি বলবে, কোনো ভাষা খুঁজে পেল না। চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোর সাথে আমার পরে কথা হবে, তুই সুস্থ হয়ে নে। তুই এখন সুস্থ না। বলেই সাদাফের দিকে আর চোখে একবার তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে রুম থেকে বের হয়ে গেল ফজলুর রহমান। সাদাফ মুচকি মুচকি হাসলো। সাদাফ ভালো করে জানে তার 2 বাবা তাকে অনেক ভালোবাসে। এক সময় না এক সময় সাদাফের অন্যায়টা ঠিকই ক্ষমা করে দিবে। রাত বাজে 11টা। সাদাফের খুব কফি খাওয়ার নেশা উঠে গেছে। সাদাফ ভাবলো এত রাতে মাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। সারাদিন কাজকর্ম করে, তাই কি করবে বুঝতে না পেরে ফোন দিল নূরকে একটু কফি খাওয়ার জন্যে। নূর ফোন পেয়ে নিচে গেল কফি তৈরি করতে। কফি তৈরি করে দরজায় নক করলে সাদাব ভিতরে আসতে বলল। নূর কাঁপা কাঁপা হাতে কফি নিয়ে দরজায় দাঁড়ালো, বলল, কফি চেয়েছিলেন এত রাতে? সাদাব বলল। হ্যাঁ, কফি নিয়ে ভেতরে আয়। 2 পা এগিয়ে কফি টেবিলে রাখতে চাইলে সাদাব বলল। আরেকটু কাছে আয়, আরেকটু কাছে আয়, নূর আরেকটু এগোলো। সাদাব বলল। আরেকটু কাছে আয়। নূর কফিটা টেবিলে রেখে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সময় বলে গেল, আমি জানি আপনি এখন আমায় কি জন্য রেখেছেন। এখন আমি সবকিছু বুঝতে পারছি। সাদাব নূরের কথা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করল। কি জন্য? নূর বলল। সাদাব অবাক হয়ে বলল, কি তোকে বলেছি আমি সেজন্য ডাকছি? বেশি চালাক হয়ে গেছিস না? আজকাল পাকা অনেক হয়েছিস। আমি হাতের ব্যান্ডেজ টাইট করার জন্য ডাকছিলাম। নূর দৌড়ে পালাতে গিয়েও থেমে গেল ব্যান্ডেজ টাইট করার কথা শুনে। তারপর পিছনে তাকিয়ে বলল। সত্যি সেজন্য রেখেছিলেন? আমি ভাবলাম। সাদাব মাথা নেড়ে হ্যাঁ বলল। এদিকে আয়, ব্যান্ডেজ টাইট করে বেঁধে দে, না হলে দেখবো রাতে খুলে গিয়েছে। নূর সরল মনে বিশ্বাস করে সাদাফের দিকে এগিয়ে গেল। গিয়ে হাঁটু ভেঙে নিচে বসে সাদাফের ব্যান্ডেজ করা হাতটা ধীরে ধীরে নিজের হাতে নিল। যেহেতু সাদাফ বিছানায় বসেছিল পা ঝুলিয়ে, তাই নূর নিচে এভাবে বসেছে। সাদাফ ও নূরকে দেখে মনে মনে ভাবছে। নূর ধীরে ধীরে সাদাফের হাতের ব্যান্ডেজটা খুলল। ব্যান্ডেজটা খুলে সাদাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এটা চেঞ্জ করে দিই। দেখুন না, একটু ব্লাড লেগে আছে একটু। সাদাফ তাকিয়ে দেখলো আসলে একটু রক্ত, তাই বলল, ঠিক আছে, যা, আলমারিতে ড্রেসিংয়ের সব উপকরণ আছে, নামিয়ে দিয়ে আয়। নূর সাদাফের কথা মতো এগিয়ে গেল আলমারির দিকে। আলমারিটা খুলে ফার্স্ট এড বক্সটা নামিয়ে এনে আবারও নিচে বসতে গেলে সাদাফ বলল, বিছানার উপরে বস, এখানে বসে কমফোর্টেবল ফিল করবে। নূর বিছানার উপরে বসে সাদাফের হাতটা ধীরে ধীরে ড্রেসিং করতে লাগলো। ড্রেসিং করার সময় হঠাৎ সাদাফ ব্যথা পেলে নূর সাথে সাথে ক্ষত জায়গায় ফু দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, কেন সেই দিন নিজের হাতে এভাবে কষ্ট কেন দিতে গেলেন? একটাবার আমায় জিজ্ঞেস করতেন কি হয়েছিল, তাহলে তো এত কষ্ট পেতে হতো না। নিশ্চয়ই অনেক ব্যথা করছে, নিশ্চয়ই অনেক জ্বালা করছে আপনার।
বলে ঝরঝরিয়ে চোখের পানি ফেলে দিল নূর। সাদাফ অবাক হয়ে গেল নূরের হঠাৎ কান্না দেখে। ধীরে ধীরে ঝুঁকে এসে ভালো হাত দিয়ে নূরের চোখের পানি মুছে বলল, পাগলি কাঁদছিস কেন? তখন ব্যথা পেয়েছিলাম, কিন্তু এখন এত ব্যথা হচ্ছে না। আর এই যে তুই এত ভালোবেসে ফু দিয়ে দিলি, সব জ্বালা শেষ হয়ে গেছে। 10 মিনিট ধরে সাদাফের হাতের ব্যান্ডেজটা চেঞ্জ করে নূর যেই ফার্স্ট এড বক্সটা বিছানা থেকে তুলে আলমারিতে রাখতে যাবে অমনি সাদাফ নূরের হাত ধরে ফেলল। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। ভেবেছে হয়তো কিছু প্রয়োজন। সাদাফ এক হাঁচকা টানে নূরকে নিজের বুকে ফেলে পিছনের চুলগুলো মুঠি করে ধরে বলল, তুই একটু আগে ঠিকই ভেবেছিলি তোকে আমি একটু আদর করার জন্য ডেকেছিলাম। এত চালাক তুই কিভাবে হয়ে গেল রে? এখন বুঝতে যখন পেরেছিস তাহলে একটু আদর করে দিই, নাহলে আমার রাতে ঘুম ঠিকঠাক হবে না। নূর বলল, দেখুন আপনি। আর বলে শেষ করতে পারল না নূর। সাদাফ নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে একটা চুমু খেয়ে বসলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে নূর পিট করে চোখ খুলল। সাদাফ নূরকে ছেড়ে দিয়ে নূরকে বলল, যা এবার ঘুমোতে যা, অনেক পেকেছিস। কিছু বলার আগে সব বুঝে যাস। তুই বেশি বোঝার জন্য শাস্তি দিলাম। এক নির্ঘুম রাত। বলেই নূরের চুল ছেড়ে দিল সাদাফ। নূর কাচুমাচু হয়ে কোনো মতে সাদাফের বুক থেকে ঠিকঠাক মতো উঠে বসলো। বসে সাদাফের দিকে এক নজর তাকালো। তাকিয়ে সাথে সাথে বলল, আপনি অনেক বড় একটা খারাপ লোক। বলেই সাথে সাথে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাদাফ নূরের যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসলো আর মনে মনে বলল। পরদিন দুপুরে খাওয়ার সময় সামিহা বেগম ও নওরিন আফরোজ টেবিল গোছাতে গোছাতে সবাইকে তাড়া দিয়ে বলল, সবাই তাড়াতাড়ি খেতে আসেন। সবাই তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে উঠে খাবার টেবিলে চেয়ার টেনে বসলো। নূর এসে আগের মতো চেয়ার টেনে বসলো সাদাফের পাশে। আর নূর তো এখন জানে সাদাফকে খাইয়ে দিতে হবে, যেহেতু সাদাফের হাত ভালো না। সবাই একসাথে বসলে সাইমন ও রিমা পাশাপাশি বসলো। সাইমন রিমার পায়ে একটা খোঁচা মারলো। রিমা খুব জোরে সাইমনকে একটা লাথি বসিয়ে দিল। তবে আজ রিয়াকশন দেখালে ধরা খেয়ে যাবে, তাই চুপচাপ ব্যথা হজম করে নিল। আর মনে মনে ভাবলো, এর শাস্তি তুই পাবি। রিমার দিকে তাকিয়ে এদিকে সবাইকে নওরিন আফরোজ খাবার সার্ভ করছে। সামিহা বেগম সাদাফের কাছে এসেই বলল, দেশি মুরগির ঝোল করেছি, আর দেখ রান দুটো তুই খা। শরীর থেকে অনেক রক্ত গিয়েছে তোর, এখন ভালো ভালো জিনিস খেতে হবে শরীরের রক্ত ফিরিয়ে আনার জন্য। সাথে সাথে সাদাফ বলল, ছোট আম্মু, রান তো স্যামনের অনেক প্রিয়, ওকেই দাও। সাইমনও সাথে সাথে বলল, হ্যাঁ আম্মু, আমাকে দাও, আমার রান ভীষণ পছন্দ, যেহেতু সাদা ভাই খাবে না। সাথে সাথে সামিহা বেগম বলে উঠলেন, চুপ কর, দিনভর খালি খাওয়া আর খাওয়া। কি কাজটা করিস তুই সারাদিন শুনি? তো সমস্ত কাজ তো রিমা করে দেয়, দিতে হলে রিমাকে দিব, তোকে কেন দিব? সাইমন মায়ের ব্যবহার দেখে অবাক হয়ে গেল। তাও রিমার সামনে এরকম অপমান সহ্য হলো না। সাইমনের বলল, ও কি এমন কাজ করে সারাদিন? শুধু একটু ঘর গোছায় আর আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে গুছিয়ে রাখে, এই তো। এই কাজের জন্য এতগুলো কথা শুনতে হবে আর মুরগির রানও দিতে হবে ওকে? রিমার সাথে সাথেই বলল, ও, এগুলো শুধুমাত্র একটু কাজ। ঠিক আছে, আগামীকালকে থেকে, কেন আজকে থেকেই এই সমস্ত কাজ তুমি করবে। আর সবাই সাক্ষী, আমাকে যেন না ডাকে কাজ করার জন্য। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, ওকে, তুই কাজ না করলে সাইমন মরে যাবে না। ঠিকঠাক আমি আমার কাজ করে নিতে পারবো। যেই না একটু কাজ করিস, তার জন্য অনেক ভাব বেড়েছে তোর। সামিহা বেগম ধমক লাগিয়ে বললেন, চুপ বেয়াদব, সামনে কত মুরব্বীরা আছে আর ঝগড়া শুরু করে দিয়েছে। এই সবাই খাও তো। বলেই সাদাফকে আবারও বলল, তুই খা বাবা, রান দুটো তুই খা, ওদেরকে দিলে এখন ঝগড়াঝাটি কারাকারি শুরু হয়ে যাবে। বলেই সাদাফকে দুটো রান পাতে তুলে দিল। নূর ধীরে ধীরে প্লেটটা নিয়ে মাংস বেছে বেছে সাদাফকে ভাত খাইয়ে দিতে লাগলো। ফজলুর রহমান আর চোখে সবই খেয়াল করলো, কিন্তু এখন বলার কিছুই নেই। প্রতিদিন নূর খাইয়ে দিচ্ছে, তাই আজ হঠাৎ না করলে নূরের সন্দেহ হবে, তাই চুপচাপ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। হুমায়ুন রহমান সাদাফ আর নূরকে এইভাবে দেখে তাকালো হতাশ হয়ে ফজলুর রহমানের দিকে। তারপর দীর্ঘ একটা শ্বাস ফেলে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। আর মনে মনে ভাবলো, এই ছেলের জন্য আর কত কিছু দেখতে হবে আল্লাহই জানে। সোফার রুমে বসে সাইমন ও রিমা একজন অপরের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু এমন একটা ভাব যেন কেউ কারোর সাথে কথা বলছে না। রিমা মনে মনে পণ করে ফেলেছে আর কিছুই করে দেবে না, ওর রুমেও যাবে না। ওর কাজের যখন কোনো মূল্য নেই, ঠিক আছে,
কিছুই করে দেবে না, আর নিজেরটা নিজে করে নিক। যখন আবার হাতি গর্তে পড়বে তখন বুঝাবে ঠেলা। সাইমনও মনে মনে ঠিক করলো এখন থেকে নিজের সব কাজ নিজেই করবে। কি এমন কাজ করে? না হয় একটু ঘরটা গোছায় আর কাপড় চোপড়গুলো আয়রন করে দেয়, আলমারিতে ভাঁজ করে রেখে দেয়, এই তো। এগুলো নিজেও করতে পারবে। এদিকে সাদাফ উঠে দাঁড়ালো, নিজের রুমে যাবে, রেস্ট করবে। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সাদাফ। নূর হঠাৎ দৌড়াতে দৌড়াতে হাতে সুপের বাটি নিয়ে আচমকাই পড়লো সাদাফের উপর। সাদাফ সাথে সাথে নূরকে ধরে ফেললো, কিন্তু স্যুপ পরে শার্ট নষ্ট হয়ে গেল। সাদাফ নূরকে সামলে বলল, চোখ কোথায় নিয়ে হাঁটিস? চোখ কোথায় নিয়ে হাঁটিস? আর একটু হলেই তো পড়ে হাত পা ভেঙে ফেলতে। নূর সাথে সাথে নিজেকে সামলিয়ে বলল, সরি, আপনি ব্যথা পাননি তো? আল্লাহ, আমি তো আপনার শার্টটা নষ্ট করে দিয়েছি, পুরো ভিজে গিয়েছে। দাঁড়ান একটু, এক্ষুনি দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুই পরিষ্কার করতে পারবি? করতে চাইলে নিজের হাতে করবি, অন্য কাউকে দিয়ে করাবি না। নাহলে মাকে বলবি বা ছোট আম্মুকে বলবি। আচ্ছা শোন, এই শার্টটা তুই নিজ হাতে ধুবি। নূর অবাক হয়ে জানতে চাইল। সাদাফ নূরের কানের কাছে ফিসফিস করে বলল, তুই নষ্ট করেছিস তাই তুই ধুবি, আর এটা তোর দায়িত্ব। এখন থেকে নিজের দায়িত্ব বুঝে নে। নূর লজ্জা পেয়ে গেল, লজ্জায় বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দিন। সাদাফ বলল। ভেতরে আয়। নূর বলল, আপনি যান, আমি আসছি। বলেই সাথে সাথে সাদাফ উপরের দিকে যেতে শুরু করলো। নূর সুপের বাটিটা আস্তে করে তুলে নিচের দিকে গেল। রান্নাঘরে ঢুকতে বাটি হাতে নিয়ে যেতেই নওরিন আফরোজ বলল, কি শব্দ পেলাম? কিভাবে পড়েছে? পুরো ফেলে দিয়েছিস? সাথে সাথেই নূর বলল, হ্যাঁ, বড়াম্মু সাদা ভাইয়ের শার্ট উপরে ফেলে দিয়েছে। আম, বাটিটা রাখো, আর কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে ফেলো সেইটা। আমাকে সাদা ভাইয়ের শার্ট নিজ হাতে ধুতে বলেছে। কথাটা শুনে সাথে সাথে নওরিন আফরোজ মুচকি হাসলো, নূরের দিকে তাকালো। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। একদিন এই সংসারে সাদাফের বউ হয়ে পুরোদমে গৃহিণী হয়ে যাবে। নতুন করে আবারও এই বাড়ির বড় বউ হবে। নূরের মাথায় হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, যা, আমি এগুলো পরিষ্কার করে রাখছি। 10 মিনিটের মধ্যে নূর সাদাফের রুমে দরজা নক করলে সাদাফ বলল। ভেতরে আয়। ঢুকেই দেখলো শার্ট খুলে চেয়ারে রেখেছে, অন্য একটা টি শার্ট পরে বসে আছে। নূরকে রুমে ঢুকতে দেখে সাদাফ বলল, ওই যে শার্ট, তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার কর, নাহলে আবার দাগ লেগে যাবে। আমি এখন একটু ঘুমাবো, ঠিক 5টার দিকে আমার জন্য কফি নিয়ে আসবে। নূরকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে সাদাফ জিজ্ঞাসা করলো, কিছু বলবি? নূর বলল, না, দাঁড়িয়েছিলাম, আপনি আরো কিছু বলবেন কি না? সাদাফ মুচকি হেসে বলল, তুই কি ভেবেছিস আবারও তোকে কাছে রাখবো? বেশি পাকা হয়ে গেছিস। যা, শার্টটা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার কর। বিকেল 5টা মানে ঠিক 5টা কফি নিয়ে এসে আমার ঘুম ভাঙাবি। নূর মুচকি এসে সাদাফের দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। বলেই শার্টটা বুকের সাথে জড়িয়ে রুম থেকে বের হয়ে যে দৌড় লাগালো, অমনি আবার দেখা হয়ে গেল হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের সাথে। ফজলুর রহমান সাথে সাথেই বলল, তোমার হাতে কি আম্মু? নূর বলল, সাদা ভাইয়ের শার্ট, আমাকে ধুতে বলেছে, ময়লা লেগেছে কি না? ফজলুর রহমান বলল, তুমি কেন ধুবে? আর লোক নেই বাড়িতে ধোয়ার? নূর বলল, আছে, কিন্তু আমাকেই ধুতে বলেছে। কথাটা শুনেই সাথে সাথে হুমায়ুন রহমানের কাশি উঠে গেল। ফজলুর রহমানের দিকে তাকিয়ে কিছু না বুঝার ভান করে বলল, আমার কাশি আসছে খুব, কথা বলতে পারছি না। ফজলুর রহমান বলল, দেখলেন ভাই, সাদাব কি করেছে? বাড়িতে এত লোক থাকতেও আমার ছোট মেয়েটিকে দিয়ে নিজের কাপড় ধোয়াচ্ছে। নূর সাথে সাথেই বলল, না বাবা, আমি স্যুপ ফেলে নষ্ট করেছি তো, তাই আমাকে ধুতে বলেছে। আর অনেক না তো, শুধু একটা শার্ট, আমি তো নষ্ট করেছি, স্যুপ ফেলে দিয়েছিলাম সাদা ভাইয়ের উপরে, তাই। ফজলুর রহমান তাকালেন হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান না বুঝার ভান করে কাশির অভিনয় করতে লাগলো। নূর সাদাফের শার্ট ধুয়ে নিজের রুমের বারান্দায় মেলে দিয়েছে, আর ঠিক 5টায় কফি নিয়ে সাদাফের রুমে এসে নক করবে। তখন চিন্তা করলো সাদাফ ভাই তো ঘুমোচ্ছে, তাই নক করে ঢুকতে হবে না। নক না করে ঢুকে পড়লো নূর। দেখলো সাদাফ ভাই পুরো শিশু বাচ্চাদের মতো এক হাত কপালে রেখে আরেক হাত ব্যান্ডেজ করা হাতটা পেটে রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে। নূর ধীরে ধীরে কফি টি টেবিলে রেখে এগিয়ে এলো বিছানায়। সাদাফের মাথার কাছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূর। নূর সবসময় সাদাফ ভাইয়ের দিকে এইভাবে তাকাতে পারে না, লজ্জা হয়, ভয় হয়। এখন তাও একটু দূর থেকে দেখে, কিন্তু আগে ওইভাবে দেখতে পেত না। এখন অবচেতন হয়ে ঘুমাচ্ছে সাদাফ ভাই, পুরো শিশু বাচ্চাদের মতো। নূর হাঁটু ভেঙে সাদাফের মুখোমুখি হয়ে বসে সাদাফের মুখটা ভালো করে দেখছে। সাদাফের চুল, কপাল, ঠোঁট, নাক, ভ্রু সবকিছু কত সুন্দর।
মনোযোগ সহকারে অবলোকন করছে নূর। একটা মানুষ কত সুন্দর হতে পারে। সাদাফকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে নূর। আগে তো কখনো এইভাবে দেখেনি। ছোটবেলা থেকে ঈদ দেখছে, কিন্তু 6 বছর বিদেশ থাকার কারণে এখন যেন নূরের একটু একটু লজ্জা লাগে। সবার কাছ থেকে শুনেছে ছোটবেলা থেকে সাদাফ নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওকে কোলে নিয়ে ঘুরতো, কাঁধে করে ঘুরতো, স্কুলে নিয়ে যেত, কলেজে নিয়ে যেত, দিনভর কোলে কোলে রাখতো। কিন্তু 6 বছরের দূরত্বে যখন নূর একটু বড় হলো, সাদাফ বিদেশ থেকে আসলো, তখন হঠাৎ সাদাফের আচরণে একটু পরিবর্তন হওয়ায় নূর ভয় পেয়ে যেত এবং লজ্জাও পেত। 6টা বছর তো কম নয়। এই 6 বছরে তো নূর অনেক কিছু ভুলে গিয়েছে, কারণ সাদাফ যখন বিদেশে যায় তখন নূর নিতান্ত একটা শিশু বাচ্চা। তাই সবার মুখ থেকে শুনলেও নূরের খুব একটা এসব মনে পড়ে না বা মনে শিহরিত হয় না। কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে সাদাফের আচরণ নূরকে ভাবিয়ে তুলত। সাদাফ হঠাৎ নূরকে ছুঁয়ে দিত, প্রত্যেকটা স্পর্শ যেন অস্থির করে তুলত নূরকে। ভাবতো সাদাফ ভাই কেন এরকম করে। তবে এখন একটু একটু করে বুঝতে পারে, একটু একটু কি হয়তো পুরোটাই বুঝতে পারে নূর। সাদাফ ভাই অবশ্যই নূরকে ভালোবাসে, ভালো না বাসলে তো আর এরকম করতো না, নূরের উপর অধিকার খাটাতো না। অবশ্যই সাদাফ ভাই নূরকে ভালোবাসে। নূর ধীরে ধীরে আরেকটু সাদাফের দিকে এগিয়ে এলো, হাতের একটা আঙ্গুল তুলে কপাল থেকে বেয়ে বেয়ে নাক পর্যন্ত নামলো। নাক থেকে নামতে নামতে ধীরে ধীরে ঠোঁট পর্যন্ত এসে হঠাৎ নূরের মনে হলো এই ঠোঁট দিয়ে সাদাফ ভাই ওকে কতবার চুমু খেয়েছে। লজ্জায় যেন লাল নীল হয়ে উঠল নূর। সাদাফের ঠোঁটের দিকে তাকাতে পারছে না, কি সুন্দর ঠোঁট দুটো। হঠাৎ একটা ইচ্ছে হলো নূরের, সবসময় সাদাফ ভাই নূরকে আদর করে চুমু খায়। নূর যদি একটা ছোট্ট করে চুমু খায় তাহলে কেমন হবে। এমনিও সাদাফ ভাই ঘুমাচ্ছে, উনি তো টের পাবে না। যেমন ভাবনা তেমন কাজ। নূর ধীরে ধীরে এগিয়ে এসে ছোট্ট একটু করে হালকা চুমু খেলো সাদাফের ঠোঁটে। চুমু খাওয়ার সাথে সাথে যেন নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর এর সাথে সাথে ঠোঁট ছেড়ে উঠবে, এমন সময় সাদাফ নূরের চুলের মুঠি ধরে সাথে সাথে নিজের ঠোঁটের সাথে চেপে ধরলো। নূর সাথে সাথে সাদাফের কলার ধরে বুকে খামচে ছোটার চেষ্টা করলো, কিন্তু সাদাফ নূরকে খুব জোরে নিজের ঠোঁটের সাথে চেপে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সাদাফ। সাদাফের উষ্ণ নিঃশ্বাস নূরের মুখে আছড়ে পড়ছে। এদিকে পাগলের মতো চুমু খাচ্ছে সাদাফ। ঠিক মিনিট দুয়েক পর নূরকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাদাফ। নূর হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর নূর শান্ত হয়ে সাদাফের দিকে ভয়ে ভয়ে তাকালো। সাদাফ নূরের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, তোকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম। আমি ঘুমানোর পর তুই এভাবে আমার সুযোগ নিতে আসিস। ভাগ্যিস আজকে একটু জেগে গিয়েছিলাম, টের পেয়েছে। এতদিন তুই আমার সাথে কি কি করেছিস সত্যি করে বল। নূর কান্না কান্না ভাব হয়ে গেলে সাদাফ সাথে সাথে নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, কাছিস কেন তোকে? কাছিস কেন? তোকে কি আমি বকা দিয়েছে? হঠাৎ নূর এক হাত তুলে সাদাফের বুকের বাম পাশে রাখলো, তারপর ধীরে ধীরে বলল, আপনার বুকের ভেতরে কেমন ধীরিম ধীরিম শব্দ হচ্ছে, হার্ট অনেক জোরে জোরে বিট হচ্ছে। আপনার কি অসুস্থ ফিল হচ্ছে? সাদাফ নূরের মাথা ওইভাবে বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, অস্থির লাগছে, খুব অস্থির লাগছে। তুই এভাবে কিছুক্ষণ বুকে থাক, তাহলে দেখবি ধীরে ধীরে একটু শান্ত হয়ে গেছে। আমার অশান্তিও তুই, আমার শান্তিও তুই। নূর লজ্জা পেয়ে গেল। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ওভাবে হাঁটু ভেঙে ফ্লোরে বসে সাদাফের বুকে মাথা রেখে বসে রইল। হঠাৎ কিছুক্ষণ পর বোকার মতো প্রশ্ন করলো, আচ্ছা, আপনি যে বলেছেন 17 দিন পর বিয়ে, কিভাবে বিয়ে করবেন? সাদাফ অবাক হয়ে গেল, তারপর বলল, কিভাবে আবার? সবাই যেভাবে বিয়ে করে। নূর জিজ্ঞাসা করলো, কিভাবে করবেন? সাদাফ বলল। তুই কিভাবে চাস? নূর বলল। আপনি তো এখনো বিয়ের প্রস্তাব দেননি। সাদাফ বলল, আমি প্রস্তাব দেবো কেন? আমি তো বলেছি পাত্র নিজে বিয়ের প্রস্তাব দিবে। আর যদি তুই নিতে না পারিস তাহলে সাবাও রেডি আছে, আমার জন্য বিয়ের প্রস্তাব দিবে। ওকে, বিয়ে করে ফেলবো। কথাটা শুনে নূর সাথে সাথে সাদাফের শার্টের কলার ধরে খামচে কয়েকটা কিল ঘুষি মেরে দিল। সাদাফ সাথে সাথে অবাক হয়ে বলল, কি হলো? এরকম পাগলামি করছিস কেন? হঠাৎ কি চিনভূত ভর করেছে নাকি তোর উপর? নাকি এটা প্রতিবেশীর হক? আমাকে মারার হক তোর আগে। নূর কান্না কণ্ঠে বলে উঠল। আপনার উপর সবকিছুর হক আমার সবার আগে। সাদাফ জানে নূর অবচেতন মনের কথাটা বললেও ও এই কথাটা শতভাগ সত্য। সাদাফের সবকিছু নূরের সবার আগে। সাদাফ নূরের মাথায় কপালে চুল সরিয়ে মাথায় একটা চুমু খেয়ে মাথাটা বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, আমার সব কিছুতে হক আগে তোর। প্রতিবেশীর হক হোক বা অন্য কোনো কিছুর হক হোক, সব কিছুর উত্তরাধিকারী। এবার খুশি? যা, তোর বাপ চাচাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিস। বলবি সাদা ভাইয়ের সব কিছুতে আগে আমার অধিকার, যদি অন্য কি এর মধ্যে ভাগ বসিয়ে ফেলে তাই তার আগেই বিয়েটা যেন করিয়ে দেয়। আর শোন, এভাবে তুই ঘুমন্ত সাদাবের সুবিধা নিতে আসিস। তুই জানিস
আমি কিভাবে নিজেকে এত কষ্ট করে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। তুই যখন কফি নিয়ে ঢুকেছিস তখন আমি জেগে গিয়েছিলাম, কিন্তু দেখতে চাচ্ছিলাম আমাকে ঘুমন্ত পেয়ে তুই কী করিস। ভাগ্যিস উঠিনি, নাহলে তুই যে এরকম পাকা পেকে গেছিস আমি তো জানতামই না। আগে জানলে তো এতদিন অপেক্ষা করতাম না, আর একটু আগে বিয়ে করে ফেলতাম। নূর বুকে চেপে থাকা অবস্থায় বলল। আপনি তো পাকিয়েছেন। সাদাফ অবাক হয়ে একটু ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর বলল, তাই আমি পাকিয়েছি? তা ঠিক কতখানি পাকিয়েছি শুনি। এখন আমি অনেক কিছুই বুঝি। সাদাফ বলল, তার কি কি বুঝিস শুনি। এই যে 15 থেকে 16 দিন পর যে তোর আমার বিয়ে হবে, বিয়ে হলে কি কি হয় এগুলো বুঝিস? দেখি কতখানি পেয়েছিস, উত্তর দে। নূর লজ্জা পেয়ে গেল। সাদাফের বুকে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে লাগলো। বিয়ে হলে আপনি আর আমি এক ঘরে থাকবো। সাদাফ নিজের বুকে অনুভব করছে নূরের লজ্জা নত মুখে প্রত্যেকটা কথা। আঙ্গুল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নূর কথাগুলো বললেও যে কতখানি লজ্জা পাচ্ছে তা অনুভব করতে পারছে সাদাফ। আরো একটু লজ্জা দেওয়ার জন্য সাদাফ নূরকে বলল। প্রশ্নটা শুনে সাথে সাথে নূর সাদাফের বুকে শার্টের অংশ খামচে ধরল। সাদাফ অনুভব করলো নূরের আরো লজ্জা পাওয়া, লজ্জায় গুটিয়ে যাওয়া। সাদাফ আর কিছুই বলল না, বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।